আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তবুও ঈশার উচিত ছিল আমাকে জানানো। দিব্য শোন, আমিও তোকে জানাতাম না, কিন্তু রোহানকে আমরা আগে থেকে চিনতাম। 4 বছর বন্ধু হিসেবে জেনে এসেছি, আর এতদিন পর জানতে পারলাম রোহান তোর ভাই। তোর প্রয়োজন মনে করলাম, কিন্তু ঈশা তো বিষয়টা এভাবে দেখেনি যেভাবে আমি দেখেছি। ও তোর স্ত্রী হওয়ার দায়িত্ব পালন করেছে, আন্টির কথাটাই শুনেছে, কিন্তু একমাত্র আমি তো জানি রোহান তোর কাছে কতটা গুরুত্বপূর্ণ। আর ঈশা তো রোহানকে চেনে, 1 বছরের বেশি হবে না। রোহান একবারও আসেনি আমাকে দেখতে। তোর এই অবস্থার জন্য সে নিজেকে অপরাধী মনে করছে। রোহান আমার কাছে এসে ক্ষমা চেয়েছিল, আর দেখ তোর সামনে এসেও দাঁড়াতে পারলো না। আসলে আপন মানুষকে কষ্ট দিলে মানুষ নিজেকে খুব সহজে ক্ষমা করতে পারে না। যে কষ্ট আমরা কাছের মানুষদের দেই তার ব্যথা খুব বেশি অনুভূত হয়। দূরের কাউকে ব্যথা দিলে অনেক সময় মনেও থাকে না, যখন মনে আসে তখন আয়োজন করে সময় নিয়ে ক্ষমা চাওয়ার কথা চিন্তাও করি না। শুধু আমায় ক্ষমা করে দিও পারলে, এই এক বাক্যে সবকিছু শেষ হয়ে যায়। কিন্তু আপনজনদের কাছে ক্ষমা চাওয়ার আগে আমরা প্রথমে ভাবি, সে কি আমাকে ক্ষমা করবে? কিভাবে ক্ষমা চাইতে হবে? ক্ষমা চাওয়ার পর তবুও মনের মধ্যে খচখচ করতে থাকে, আদৌ কি ক্ষমা করেছে, নাকি এমনি মুখের উপর বলেছে ক্ষমা করেছি। এসব চিন্তা মাথায় ঘুরতে থাকে। দিব্য দেখিস, রোহান তোর কাছেও ক্ষমা চাইতে আসবে। বাস ঈশা রোহানকে নামিয়ে দিয়ে চলে গেল। ঈশা রোহানকে তাদের এলাকায় নামতে দেখে জিজ্ঞেস করলো, আপনি এখানে নেমেছেন কেন? মানে আপনার বাসা তো। দিব্যের সাথে দেখা করব তাই। ঈশা আর কিছু না বলে রোহানের আগে আগে হাঁটতে লাগলো। এমন সময় রোহানকে পাশ কাটিয়ে মুহিব পেছন থেকে ঈশার পাশে এসে হাঁটা শুরু করলো। ঈশা মুহিবকে দেখেই ভয় পেয়ে গেল। রোহান মুহিবকে এভাবে ঈশার পাশে হাঁটতে দেখে জোরে পা চালিয়ে মুহিবের পেছনে এসে বলল, একটু জায়গা দেবেন ভাইয়া। মুহিব একটু সরে দাঁড়ালো। এবার রোহান ঈশার পাশে হাঁটা শুরু করলো, কিন্তু মুহিবের আর এই ব্যাপারটা হজম হলো না। মুহিব রোহানের সামনে এসে বলল, এত জায়গা থাকতে আপনি মেয়েটার গায়ের সাথে লেগে লেগে কেন হাঁটছেন? আমি যথেষ্ট দূরত্ব রেখেই হাঁটছি, গায়ের সাথে লেগে হাঁটছি মানে কি? যখন ইচ্ছে তখন ছেলেদের সাথে ঘোরাঘুরি করতে বেশি ভালো লাগে, তাই না? শুনেছি তোমার নাকি বিয়ে হয়েছে। তোমার বর কি জানে তুমি বাইরে ছেলেদের সাথে কীভাবে মেলামেশা করছো? আমার বউ হলে তো এভাবে বাইরে বের হতে দিতাম না। আচ্ছা, আমাকে ছেড়েছিলে কেন? এইভাবে উড়ার জন্য? কথাটি বলে মুহিব এবার তার ছেলের হাসি দিয়ে বলল, যেমন তুমি তেমন হয়তো তোমার বর বউকে ঘরের বাইরে পাঠিয়ে হয়তো এখন কোনো মেয়ের সাথে ঘুমাচ্ছে। এতক্ষণ মুহিবের কথাগুলো শুনে রোহানের চোখ মুখ রাগে লাল হয়ে যাচ্ছিল, কিন্তু শেষ কথাটি শুনে সে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। সে খুব জোরে মুহিবের মুখে একটা ঘুষি মারল। মুহিব ঘুষির ধাক্কায় রাস্তার উপর গিয়ে ছিটকে পড়ল। এরপর রোহান ইচ্ছে মতো তাকে মারল। এদিকে ঈশা তো ভয়ে হাত পা কাঁপছে। আশেপাশে মানুষও জড়ো হয়ে গেছে। অনেকক্ষণ তামাশা দেখা শেষ করে কিছু মানুষ এসে মুহিবকে রোহানের কাছ থেকে ছাড়িয়ে নিল। এদিকে মুহিবের চেহারা তো বিধ্বস্ত অবস্থা। রোহান দাঁতের দাঁত চিপে মুহিবের গলা ধরে বলল, তুই আমার ভাইকে নিয়ে বাজে মন্তব্য করার কে রে? তুই কতটুকু চিনিস আমার ভাইকে? আর কোন সাহসে তুই আমার ভাইয়ের বউকে বিরক্ত করছিস? আরেকবার যদি ঈশার আশেপাশে দেখি, তুই আর নিজের পায়ের উপর দাঁড়িয়ে থাকতে পারবি না। এখনই তুই 2 পায়ে হেঁটে চলে যা সামনে থেকে, যা বলছি। মুহিব এক প্রকার পালিয়ে চলে গেল। এবার রোহান ঈশার দিকে তাকিয়ে জোর গলায় বলল, বাসায় যাও, দাঁড়িয়ে আছো কেন এখনো? রোহানের এক ধমকে ঈশা দৌড়ে বাসায় ঢুকে পড়ল। রোহান আরও কিছুক্ষণ পর দিব্যদের বাসায় ঢুকলো। এদিকে দিয়া দরজা খোলার পর ঈশা সোজা তার রুমে চলে এলো। অনেক আগে চলে গিয়েছিল। দিব্য ঈশাকে হাঁপাতে দেখে বলল, কি হয়েছে তোমার? কই কিছু হয়নি তো, এমনি। ঈশা আমতা আমতা করে কথা বলতে দেখে দিব্য হাত এগিয়ে দিয়ে বলল, এদিকে আসো ঈশা, আমার কাছে আসো। ঈশা দিব্যর কাছে আসার পর দিব্য খুব শক্ত করে তার হাতটি ধরে তাকে নিজের কাছে টেনে আনলো। তারপর ধীর গলায় বলল, আমার বউটাকে কেউ কিছু বলেছে? দিব্যর কথা শুনে ঈশার চোখে পানি টলমল করে উঠল। চোখের পলক ফেলতে কাল পেয়ে পানি গড়িয়ে পড়ার আগে দিব্য দুহাত দিয়ে তা মুছে দিয়ে চিন্তিত সুরে বলল, কি হয়েছে ঈশা? আমার কিন্তু এখন খুব চিন্তা হচ্ছে। ঈশা কিছু বলার আগে দিয়া রুমের দরজার কড়া নাড়ল। দিব্য জিজ্ঞেস করলো, কি হয়েছে দিয়া, কিছু বলবি? রোহান ভাইয়া এসেছে। এরপর ঈশা দিব্যর থেকে নিজেকে ছাড়িয়ে দরজা খুলে চলে গেল।
আর রোহান রুমে ঢুকে দীপ্যর পাশে এসে বসলো। দুজনেই চুপ। নীরবতা ভেঙে দিব্য বলল, আমাকে অনেক সব বলেছে। আমাকে ক্ষমা করে দিস ভাই, সেদিন আমার মাথা ঠিক ছিল না। আমি সব সত্য জানতে পেরে নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারিনি। আমার সত্যি খুব খারাপ লাগছে, আমাকে প্লিজ। রোহানকে থামিয়ে দিয়ে দীপ্য হুট করে তাকে জড়িয়ে ধরে বলল, আমি তোর উপর কখনো রাগ করে থাকতে পারবো না। যা হয়ে গেছে ভুলে যা। আমি কিন্তু আজ অনেক খুশি, আমি আমার ভাইকে ফিরে পেয়েছি। আজ অনেক দিন পর রোহান মন খুলে দিব্যর সাথে গল্প। দুজনেই বসে ছোটবেলার গল্প জুড়ে দিয়েছে। দিয়ার সাথে বসেও আজ অনেক গল্প করলো রোহান। প্রথমে দিয়া একটু ইতস্তত বোধ করলো, পরবর্তীতে নিঃসংকোচে কথা বলেছে তার ভাইয়ের সাথে। এদিকে ঈশা আর তাদের সামনে জানি সে এরই মধ্যে দুপুরে রান্নাটা করে ফেল। যদিও দীপ্য অনেকবার ডেকেছিল তাকে, কিন্তু তবুও সে গেল না। তবে দীপ্যর মাথায় এখনও ঘুরছে ঈশা কেন কেঁদেছিল। রাজিয়া আজ খুবই ব্যস্ত, তিনি ডিউটিতে আছেন, তাই দুপুরে বাসে আসবেন না। তবে রোহান তাকে ফোন দিয়ে জানিয়ে দিয়েছে যে সে বাসে এসেছে। সন্ধ্যায় রাজিয়া রহমান এলেই মা ছেলে দেখা হবে। এদিকে দুপুরে খাওয়া দাওয়া শেষে আজকের ঘটনাটি রোহান দীপ্যকে জানালো। রোহান বলল, আমার মনে হয় তোর ঈশাকে একা বাইরে যেতে দেওয়া উচিত হচ্ছে না। তুই ঈশাকে বাসে উঠিয়ে দিস আর বাসা আসার সময় নিয়ে আসিস, এতে আর চিন্তা থাকবে না। কোথাও গেলে তুই সাথে যাবি। তুই না পারলে ঈশার ভাই আছে না, ওকে বলবি, সামনেই তো বাসা। ছেলেটাকে আমি চিনি। বিয়ের আগে ঈশাকে বিরক্ত করতো, এরপর আর কখনো করেছে কিনা জানি না। ঈশা আমাকে এ ব্যাপারে আর কিছু জানায়নি। ছেলেটার কথা শুনে তো মনে হলো তার সাথে ঈশার আগে থেকেই কোনো সম্পর্ক ছিল। জানি, কিন্তু এখানে ঈশার কোনো দোষ নেই। আচ্ছা, এসব ব্যাপারে কথা বলিস না, বাদ দে। সন্ধ্যায় রাজিয়া রহমান বাসে আসার পর রোহানের সাথে তার দেখা হলো। তার আজ একসাথে রাতে খাওয়া দাওয়া সালো। তবে ডাইনিংয়ে ফয়সাল আহমেদের কমতিটা ছিল, যা একমাত্র রোহানই অনুভব করতে পেরেছিল। খাওয়া শেষে রোহান রাজিয়ার কোলে মাথা রেখে পড়ল, আজ অনেক দিন পর মায়ের হাতে রান্না করা খাবার খেয়েছি। এতদিন পর মনে হচ্ছে পেট ভরেছে। রোহানের কথাটি শুনে রাজিয়ার দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। তিনি আজকের এই দিনটার অপেক্ষায় ছিলেন, আর আজ সত্যি তার দুই ছেলেকে একসাথে কাছে পাওয়ার অপেক্ষার সমাপ্তি ঘটল। এরপর রোহান সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। তবে রাজিয়া তাকে আটকায়নি। বেশি চাইতে গেলে যদি হারিয়ে ফেলেন, এতটুকুতেই তিনি সন্তুষ্ট। তবে যাওয়ার আগে তিনি রোহানকে বলেন, সাবধানে যাবি কিন্তু, আর বাসায় পৌঁছে ফোন দিবি। রোহান মনে মনে বলল, মা তুমি বলেছ, তাই এখন থেকে সাবধানেই চলাফেরা করব। এখন হয়তো আমার মা আর ভাই বোন আমার অপেক্ষায় থাকবে, এখন থেকে কেউ আমার ফোনের অপেক্ষায় থাকবে। আমি এখন আর একা নই, আমার একাকিত্বের সমাপ্তি হয়েছে। রাতে ঈশা বারান্দায় দাঁড়িয়ে কান্না করছিল। তার গাল পেয়ে দরদর করে অশ্রু গড়িয়ে পড়ছে। নিঃশব্দে কান্না, যাতে কেউ শুনতে না পায়। নিজেকে তার খুব অসহায় মনে হচ্ছে। তার দোষটা কোথায়? সে মহিবকে একটা সময় খুব ভালোবেসেছিল, কিন্তু এখন দিব্য তার জীবনে অর্ধেক জায়গা জুড়ে আছে, যেখানে মহিবের কোনো অস্তিত্বই আর অবশিষ্ট নেই। তবুও মহিব নামের কালো অধ্যায়টি তার জীবন থেকে কেন যাচ্ছে না? কেন তাকে শান্তিতে বাঁচতে দিচ্ছে না? মানুষের জীবন এমন কিছু প্রেম আসে যা তার ভবিষ্যতের জীবনের জন্য ক্ষতিকর। কেন আসে এসব ক্ষতিকর প্রেম? কেন একটু অপেক্ষা করল না সে? সৃষ্টিকর্তা দিব্যর মতো একজন উত্তম পুরুষকে তার জন্য সৃষ্টি করে রেখেছিলেন। কি এমন ক্ষতি হতো অপেক্ষায় থাকলে? একটু অপেক্ষা করলে আজ হয়তো তার এভাবে অতীতের বোঝা টানতে হইতো না। এখন শুধু দিব্য নয়, রোহানের চোখেও সে লজ্জিত হয়ে পড়েছে। খুব ছোট মনে হচ্ছে নিজেকে। মহিব কখনো ঈশাকে ছুঁয়ে দেখেনি, কিন্তু কে বিশ্বাস করবে এই সত্যটা? কেউ বিশ্বাস করবে না, কেউ মেনে নেবে না। ঈশার বাবা মাও এই ব্যাপারে কিছুই জানেন না। যদি জানতে পারেন, তারা কখনো দিব্যর সামনে মাথা উঠিয়ে দাঁড়াতে পারবে না। আর দিব্য যদি কখনো খোঁজা দেয়, সে কোথায় যাবে, কাকে বোঝাবে? জীবনের গল্প যদি পেন্সিলে লেখা হতো, ঈশা পাতা উল্টিয়ে সব মুছে দিত। কিন্তু গল্পগুলো লেখার জন্য কলমের কালি ব্যবহার করা হয়। কেটে দিলে আরও বিচ্ছিরি হয়ে পড়ে, আর মুছে দিতে গেলে দাগ থেকে যায়। মেয়েদের জীবনটাই বড়ই জটিল। ছোট ছোট ভুলগুলো বড় বিপদ ডেকে আনে। দিব্য ঘরে ঢুকে ঈশাকে দেখতে পেল না। এরপর বারান্দায় উকি দিয়ে দেখল ঈশা সেখানেই দাঁড়িয়ে আছে।
সেই মুহূর্তে ঈশার খোলা চুলগুলো হালকা হাওয়ায় উড়ছিল, আর সেই উড়ন্ত চুল দেখে দিব্যর নেশা ধরে গেল। সে মুখ ডুবিয়ে দিল ঈশার চুলগুলোতে। পেছন থেকে সে শক্ত করে জড়িয়ে ধরল তাকে। ঈশা ভয়ে কিছুটা কেঁপে উঠল। দিব্য নরম কণ্ঠে বলল, ভয় পেয়েছ অপসরী? এটা তো আমি, তোমার বর। আর কি হবে বলো? দিব্য বুঝতে পারল ঈশা এতক্ষণ কেঁদেছিল। সে ঈশাকে ঘুরিয়ে নিজের মুখোমুখি দাঁড় করিয়ে বলল, কেন কাঁদছে আমার বউটা? কি কষ্ট দিয়েছে তোমাকে? আজকে ও বলতে হবে না ঈশা, আমি জানি। আমাকে রোহান বলেছে। বিশ্বাস করো, আমি ওর সাথে আর কোনো যোগাযোগ রাখিনি। আমি তোমাকে ভালোবাসি, আমি খুব ভালোবেসে ফেলেছি তোমাকে। প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি সহ্য করতে পারবো না। ঈশা কথাগুলো বলতে বলতে ফুপিয়ে কেঁদে উঠল, আর সেই কথাগুলো দিব্যর বুকে গিয়ে আঘাত করলো। তার অপসরীটা কষ্ট পাচ্ছে না, সে ঈশাকে এভাবে কষ্ট পেতে দেখতে পারবে না। দিব্য ঈশাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে ছেড়ে যেতে পারি এটা তুমি কিভাবে ভাবলে? তুমি ছাড়া আমি অসম্পূর্ণ। ঈশা, তুমি এখন আমার পরিবার, আর পরিবার ছাড়া মানুষ ভালো থাকতে পারে না। এখানে তোমার কোনো দোষ নেই ঈশা। ছেলেটা তোমার জন্য ভালো ছিল না, তাই আল্লাহ আমাকে তোমার খেয়াল রাখার জন্য, তোমার দু চোখের গভীরতা বোঝার জন্য, ঠোঁটে আসা কথাগুলো শোনার জন্য, দু হাত দিয়ে তোমার দু কান ঢেকে দেওয়ার জন্য, যখন কোনো খারাপ ভাষা তোমাকে স্পর্শ করতে আসবে, তোমার মনের ভাষা পড়ার জন্য, তোমাকে খুব খুব ভালোবাসার জন্য আমাকে পাঠিয়েছেন। আমি খুব ভাগ্যবতী, তাই তোমার মতো বর পেয়েছি। আচ্ছা, এত শোক কি আমার কপালে আছে? সুখ দুঃখ নিয়েই তো জীবন। আমি তোমাকে একটা কথা দিতে পারি, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তোমাকে খুশি রাখার। আর যতদিন বেঁচে থাকবো এই মনে আর কাউকে জায়গা দেব না। এখানে শুধু তোমার অধিকার। কেউ আমার আশেপাশে আসতে চাইলে তুমি শুধু ধাক্কা দিয়ে সরিয়ে দেবে। চুপচাপ আমার কাছ থেকে দূরে সরে যেও না। আর সবসময় আমাকে প্রশ্ন করবে, সব কিছুতে প্রশ্ন করবে। আমি কখনো বিরক্ত হব না। আমি চাই আমাদের মাঝে যেন কোনো দেয়াল না থাকুক। এরপর দিব্য মনে মনে বলল, আমার মা অনেক কষ্ট পেয়েছে, অনেক কেঁদেছে। আমি তোমাকে কখনো এমন কষ্ট দেব না। আমার রাজ্যে তুমি ছাড়ার কোনো নারীর ছায়া কখনো আসবে না। সকালে দিব্য রোহানকে ফোন দিয়ে বাসায় আসতে বলল। তাদের আজ খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করতে হবে। তারা দুজনেই নাস্তা করে বাসা থেকে বেরিয়ে পড়ল। দিব্যর পায়ের ব্যথা আজ অনেকটা কমেছে, যদিও আরও কিছুদিন বিশ্রাম প্রয়োজন ছিল, কিন্তু এই মুহূর্তে ঈশা চেয়ে তার কাছে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। বাসা থেকে বেরিয়ে তারা দু ভাই ঈশার বান্ধবী মারিয়ার সাথে দেখা করতে গেল। কালারতেই দিব্য মারিয়াকে ফোন দিয়েছিল, কারণ মারিয়া মুহিব সম্পর্কে অনেক কিছুই জানে, যেহেতু মারিয়ার বন্ধু সানির সাথে মুহিবের যোগাযোগ আছে। তারপর মারিয়ার কাছ থেকে সব তথ্য নিয়ে দিব্য আর রোহান মুহিবের বাসায় চলে গেল। সেই সময় মুহিবের বাবা মা বাসায় ছিলেন। মুহিবের মা তাদের দেখে বলেন, আপনারা কাকে যাচ্ছেন? মোহিত বাসায় আছে? হ্যাঁ, আছে। আপনি কি মোহিতের মা? জি, আমি মুহিবের মা। আপনার ছেলে সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা আছে। বাসায় কি আঙ্কেল আছে? হ্যাঁ, বাসায় আছে। আপনারা বাসায় আসেন। না, আপনি দয়া করে আঙ্কেলকে ডাকুন। ভদ্রমহিলা স্বামীকে ডেকে আনলেন। এরপর মুহিবের বাবা দিব্য আর রোহানকে দেখে জিজ্ঞেস করলেন। দিব্য সব খুলে বলল দম্পতিকে। মুহিবের বাবা মা দুজনেই ছেলের কর্মকাণ্ড সম্পর্কে জেনে খুবই লজ্জিত হলেন। আর মুহিব সেই মুহূর্তে বাসায় উপস্থিত ছিল। গতকাল রোহান যেভাবে মেরেছিল, এখনও তার শরীরে ব্যথা আছে। এরপর মুহিবকে ডেকে আনা হলো। মুহিবের বাবা ছেলেকে রাগী কণ্ঠে জিজ্ঞেস করলেন। মুহিবকে চুপ করে থাকতে দেখে মুহিবের মা চেঁচিয়ে বলেন, মুখ বন্ধ কেন তোর? কিছু তো বল। মুহিবের কিছু বলার মতো ভাষা নেই, কারণ এই মুহূর্তে সে অপরাধী। ঈশা অনেক আগেই সব কিছু শেষ করে দিয়েছিল, কিন্তু সে ঈশাকে ভুলতে পারেনি, কারণ সে ঈশাকে অনেক ভালোবাসত। কিন্তু এটা সুস্থ মানুষের ভালোবাসা হতে পারে না, আর অসুস্থ ভালোবাসার চেয়ে ঘৃণা করাই উত্তম। মুহিবের আর কিছুই করে নেই। সে নিজের দোষে ঈশাকে হারিয়েছে। সে জানে ঈশা আর তার কাছে ফিরে আসবে না, তবু সে ঈশাকে বিরক্ত করে, তাকে আতঙ্কে রেখে মজা পায়। সে ঈশাকে মানসিক চাপে রেখে পৈশাচিক আনন্দ বোধ করে। তবে এটাকে আর যাই বলুক, ভালোবাসা বলা যায় না। এদিকে মুহিবের কোনো উত্তর না পেয়ে মুহিবের মা ছেলেকে খুব জোরে একটা চর মারলেন, আর চর খেয়ে সে
অপরাধীর মতো গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। দিব্য মুহিবের পাপাকে উদ্দেশ্য করে বলল, আর যদি কখনো এমন কিছু হয় তবে আমরা কিন্তু আপনার ছেলের বিরুদ্ধে মামলা করতে বাধ্য হব। এরপর দিব্য মুহিবের কাছে এসে তার কাঁধে হাত রেখে বলল, কাউকে কষ্ট দিয়ে কখনো সুখী হওয়া যায় না। তোমার মা বাবা আছেন, বোন আছে, সুন্দর একটা পরিবার আছে। তোমার মতো ঠিক আমারও একটা পরিবার আছে। তোমার জন্য তোমার পরিবার যেমন গুরুত্বপূর্ণ, আমার জন্য তেমন আমার পরিবার। আর আমার সেই পরিবারে ঈশাও আছে। ঈশা এখন আমার স্ত্রী। মহিব, তুমি নতুন করে জীবন শুরু করো। জীবন কারোর জন্য থেমে থাকে না। তোমার পুরো পরিবার তোমার উপর নির্ভরশীল। তোমার একটা ভুল তোমার পুরো পরিবার ধ্বংস করে দেবে। আর একটি কথা মনে রেখো, আমি আমার ঈশার পাশে আছি। কোনো খারাপ নজর তার আশেপাশে আসতে দেব না। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, যা করেছো আর যাতে না হয়। ঈশার আশেপাশে থাকা, ঈশাকে ফোন দিয়ে বিরক্ত করা, এসব যাতে আমি আর না শুনি। এসব শুনলে ভালো হবে না কিন্তু। দিব্য আজ নিজ হাতে ঈশার পুরনো দাগ মিটিয়ে এসেছে। দিব্য আর কখনো তার অপসরীর কাছে অতীতের সেই ছায়াটিও আসতে দেবে না। দিব্য আর রোহান গাড়িতে উঠে বসলো। হঠাৎ রোহান বলে উঠল, আজ বাসায় চল। কার বাসায়? আমার বাসায়? না। ওই দিন যা করেছিলাম তার জন্য এখনো ক্ষমা করিসনি? ক্ষমা না করলে কি এখন তোর পাশে আমাকে দেখতি? আর আমি কি তোর সাথে রাগ করে থাকতে পারি? তাহলে বাসায় চল। রোহান, যিনি আমার মাকে কষ্ট দিয়েছিলেন, আমি তার বাসায় যেতে পারবো না। আমি কখনো সেই বাসায় পা রাখতে পারবো না। এর আগে আমি সত্যটা জানতাম না, তাই গিয়েছিলাম তোর সাথে দেখা করতে। তুই বাবাকে ভুল বুঝছিস। বাবার কি এমন অপরাধ ছিল বল? অপরাধ নেই? ও, তাহলে কি আমার মায়ের অপরাধ ছিল? দিব্য, তাদের মধ্যে মূলত কি হয়েছে তা আমরা কিভাবে জানবো যদি জানারই চেষ্টা না করি? আমার জানার ইচ্ছেও নেই। শোন, নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। এখন কি সব ঠিক করে দেওয়া যায় না? রোহান দিব্যর কথাটি শুনে আর কিছুই বলল না। এখন দিব্য কি কিছু বলে সমস্যা আরও বাড়বে। সে আপাতত ঈশাকে নিয়ে চিন্তিত। আর এই ব্যাপারে বেশি কথা বললে হয়তো হিতে বিপরীত হতে পারে। আর এত বছর পর রোহান ভাইকে ফিরে পেয়েছে, সে আবার সব কিছু হারাতে চায় না। এখন তার শুধু ভালো সময়ের অপেক্ষা করতে হবে। রিক্ততার সাথে কেটে গেল কয়েকটা মাস। এই কয়েক মাসে কারো জীবনে এসেছে নতুন ছোঁয়া, কারো জীবনে এখনও আছে অপেক্ষার রেশ। কেউ কেউ পুরনো অপেক্ষার আশা ছেড়ে নতুন অপেক্ষার প্রহর গুনছে। সব কিছুর মাঝেও দিব্য ঈশার ভালোবাসার কোনো কমতি হচ্ছে না। ঈশা এখন বাবার বাসা থেকে পড়াশোনা করছে। আনুষ্ঠানিকভাবে তাকে উঠিয়ে নেওয়া হয়নি। এখন শুধু দিব্যর ভালো চাকরি পাওয়ার অপেক্ষা। আর তারপরেই ঈশা পরিচিত মানুষ আর পুরনো পরিবেশ ছেড়ে চলে যাবে নতুন পরিবেশে। তবে এখন সে মাঝে মাঝে শ্বশুরবাড়ি যায়, যেহেতু পাশাপাশি বাসা। অন্যদিকে রোহান এখন প্রতিদিন রাজিয়ার খবর নেয়। আর তাদের দু ভাইয়ের আড্ডা জমে চায়ের দোকানে, কখনো বা বাসার নিচে, গেটের সামনে বা খোলা আকাশের নিচে। কখনো কখনো স্মৃতি তাজা করতে তারা চলে যায় ভার্সিটিতে। বেশ ভালোই কাটছে রোহানের দিনকাল, কিন্তু এখনও মাঝে মাঝে ঈশার দিকে চোখ পড়লে তার ভেতরটা দুমড়ে মুচড়ে যায়। কারণ তার প্রথম ভালোবাসায় তার কোনো অধিকার নেই। তবে রোহানের কোনো অপেক্ষাও নেই। কার অপেক্ষায় থাকবে ঈশার? সে তো অন্যের মনে ঘর বেঁধে ফেলেছে। আর ঈশা হয়তো রোহানের শেষ ভালোবাসা, কারণ রোহান আর কারোর সাথেই নিজেকে জড়াতে চায় না। আজকাল ঈশার অস্তিত্ব রোহান ভালোই বুঝতে পারে, কারণ সে অভ্যস্ত হয়ে গেছে। ঈশার সুর, ঈশার হাতে রান্না করা খাবার, ঈশার ছায়া, হাঁটার শব্দ, সব কিছুই এখন তার মুখস্থ হয়ে গেছে। কি নির্মম ভাগ্য তার! যাকে ভালোবেসেছে সে হয়ে গেছে তার ভাইয়ের স্ত্রী। অন্য কারোর স্ত্রী হলে রোজ রোজ চোখের সামনে পড়তো না। আর ভুলে যাওয়ার একটা সুযোগ থাকতো। তবে সে নিজের চোখ দুটিকে যত দূর সম্ভব সংযত রেখেছে। সীমা লঙ্ঘন করা রোহনের দ্বারা সম্ভব না। সে এমন ছিল নয়। আর তার কাছে নিজের সন্তুষ্টি কখনোই দিব্যর খুশির চেয়ে গুরুত্বপূর্ণ ছিল না। এদিকে অনিকের সাথে রোহানের ভালোই বন্ধুত্ব হয়েছে। অনিক দিয়াকে পছন্দ করে, ব্যাপারটি বুঝতেও পেরেছে দিব্য আর রোহান। তাই আজকাল অনিকের সাথে আড্ডায় বসলেও তারা বাসার চেয়ে বাইরের পরিবেশকেই প্রাধান্য দেয়। আর অনিক যতই ভালো হোক, দিয়ার এখনও বিয়ের বয়স হয়নি। আর কোনো ভাই চায় না নিজের বোন তারই বন্ধুর সাথে প্রেম করুক।
তাই তারা নিজেদের মতো করে অনেকের ব্যাপারটি সামলাচ্ছে। তবে অনেক যদি সত্যি সত্যি দিয়াকে ভালোবাসে তাহলে একেবারে বিয়েই হবে। বিয়েতে তাদের আপত্তি নেই, তবে প্রেম করা চলবে না। অন্যদিকে হঠাৎ কোনো হাওয়া ছাড়াই রক্তিমের জ্বলন্ত ভালোবাসার মোম ধপ করে নিভে গেল। আর এই কারণে রিধির মনে জ্বলে উঠল বিষাদের শিখা। রক্তিমের পাগলের মতো ভালোবাসা, রিধির ওপর ভালোবাসার অধিকার দেখানো, এসব রীতি কিছু মাস আগেও পাত্তা দিচ্ছিল না। আর আজ রক্তিমের একটু কাছে টেনে নিয়ে রিধি তোমাকে ভালোবাসি এই কথাটি শোনার জন্য রিধির মন বড়ই ছটফট করছে। কিন্তু রক্তিম তো এখন রিধির সাথে খুব কম কথাই বলে। তাহলে কি সে এখন রিধিকে আর ভালোবাসে না? 2 মাস পর রিধি উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলো। এখন সে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পড়াশোনা করছে, তবে বেশি চাপ নিচ্ছে না, কারণ তার ডাক্তারি বা প্রকৌশলী বিভাগে পড়ার কোনো ইচ্ছে নেই। সে সাংবাদিকতা নিয়ে পড়তে চায়। রিধি আর দিয়া বিকেলে বাসা থেকে বের হয়েছে। তারা এই বছর খুব পরিশ্রম করেছে, তাই 2 বান্ধবী পরিকল্পনা করছে ভর্তি পরীক্ষা শেষ হলেই একটা লম্বা ছুটিতে যাবে। রিধি পরিকল্পনা করেই বলল, ভাবছি পরীক্ষা শেষ হলে সাজেক যাব। না, কক্সবাজার যাই, চল। সিলেট গেলে কেমন হয়? সুন্দরবন যাবি? বাঘ দেখবো। বাঘ চিড়িয়াখানায় গিয়েও দেখা যাবে। আচ্ছা, কুমিল্লা যাই, চল। কুমিল্লা কেন? চল আফ্রিকার জঙ্গলে যাই। সেখানে গিয়ে আমরা দুজন বিয়ার গ্রিলসের মতো টিকটিকি সাপ আর বিচ্ছু খেয়ে প্রোটিন বাড়াবো শরীরে। ইয়াক, রিদি কি বলছিস এসব? ছি, ভাবলেই গা গুলিয়ে আসে। প্ল্যান করছি, একটা একটা কর। আমি একটা, তুই একটা বললে হবে? আমার জীবনে নতুন কোনো রস নেই রে দোস্ত, বরং তুই প্ল্যান কর। কেন রে, কি হয়েছে? প্রথমে এক ভাইয়ের যন্ত্রণায় কি কম ছিল, এখন আরও একটা ভাই এসে আমার জীবনটা তেজপাতা বানিয়ে দিয়েছে। কেন, কি হয়েছে দোস্ত? ভেবেছি পরীক্ষার পর প্রেম করব, কিন্তু প্রেম তো বহুদূর। সকালে এক ভাই কোচিংয়ে দিয়ে আসতে চায়, আর বিকেলে আর এক ভাই কোচিং থেকে নিয়ে আসতে যায়। তাদের চৌকিদারির জন্য কোনো ছেলে আমার সাথে কথা বলতেও আসে না, এমনকি ছেলেদের দিকে তাকানোর সুযোগও নেই। অন্যদিকে তাকালেই বলে, নিচের দিকে তাকা, আশেপাশে কি দেখছিস? এরা দুজনেই আমার জীবন তেজপাতা করে দিয়েছে। রীতি দিয়ার কথা শুনে হাসতে লাগলো। দিয়া হতাশ কণ্ঠে বলল, হাসিস না, বড় ভাই থাকলে আর যাই হোক শান্তিতে প্রেম করা চায় না। আদৌ কেউ করতে পারলে সে তো লেজেন্ড। আমার এই মুহূর্তে তার অটোগ্রাফ চাই। এত প্রেম করে কি হবে? একদিন তো বিয়ে হবেই। তোর ভাইয়া ভাবির প্রেম কিন্তু ভালোই হচ্ছে। এখন বিয়ে করে ফেলেছে, তাই শান্তিতে প্রেম করতে পারছে। তাদের ধরা খাওয়ার ভয় নেই, মিথ্যে বলে দেখা করারও দরকার নেই। এখন রাত জেগে আরাম করে ফোনে কথা বলা যাবে। বাথরুমে ঢুকে পানির কল ছেড়ে আর শীতের দিনে পাখা চালিয়ে কথা বলতে হবে না। ওরে বাবা, এত কিছু করতে হয় প্রেম করলে? বাই দ্য ওয়ে, তুই কিভাবে জানিস এত কিছু? প্রেম করছিস নাকি কারোর সাথে? আমাকে কেন বলিসনি? আরে না, প্রেম করছি না। প্রেমিকের খবর নেই, রিধির চোখে ঘুম নেই। ওহো, রক্তিম ভাইয়া। রক্তিমের নাম শুনে রিধির মুখ উজ্জ্বল হয়ে উঠল। রিধি বলল, রক্তিম এখন আমাকে আর তেমন পছন্দ করে না, আগের মতো কথাও বলে না, সে নিজের মতোই থাকে। তুই তো খুশি হওয়া উচিত। হ্যাঁ, কিন্তু আমার ভালো লাগছে না। প্রেমে পড়ে যাসনি তো? কি বলছিস? কখনো না। হতে পারে, ভালোবাসা কি বলে আসে? কখন তোমার মনের জানালা দিয়ে ঢুকে যাবে আর তুমি জানালা বন্ধ করার সুযোগই পাবে না। এমন কিছুই না। আর রক্তিম তো আমার সাথে কথাও বলছে না ঠিক মতো। পচা মাছ। পচা মাছকে? রক্তিম। আমার মনে হয় রক্তিম ভাইয়া অন্য কাউকে পছন্দ করে, ওনার গার্লফ্রেন্ডও থাকতে পারে। কথাটি শুনে রিধির বুকের ভেতরটা নাড়া দিয়ে উঠল। রক্তিম অন্য কাউকে ভালোবাসে? তাহলে এতদিন কি ছিল? পরক্ষণেই রিধি ভাবল, ভালোবাসলো বা তার কি, তার কেন কষ্ট হবে? সে তো আর রক্তিমকে ভালোবাসে না। রিধি মনে মনে নিজেকে বকছে আর বলছে, ছি রিধি, কি ভাবছিস এসব? তুই ওই রাক্ষসটাকে নিয়ে এমনটা ভাবতে পারলি কিভাবে? না না না, কখনো না। জোরে জোরে শ্বাস নিয়ে আস্তে করে ছাড়লো রিধি আর মনে মনে বলল, রিল্যাক্স রিধি, রিল্যাক্স, কুল ডাউন। রক্তিমকে মাথা থেকে ঝেড়ে ফেল। রীতি পাশে এসে রক্তিমকে কারোর সাথে হেসে সে কথা বলতে দেখল, যা দেখে রিধির মাথাটা আরও গরম হয়ে গেল। সে মনে মনে বলল, একটা বারের জন্য আমার দিকে তাকাচ্ছে না। রীতি মুখ ভেঙচি দিয়ে নিজের রুমে চলে এলো। এরপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো,
আমি বুড়ি হয়ে যায়নি তো? ইস, পড়াশোনার চাপে চোখের নিচে কালি পড়ে গেছে, চুলগুলো ফ্যাকাশে দেখাচ্ছে, অনেক শুকিয়েও গেলাম। হয়তো এই কারণে রক্তিম আর আমার দিকে ফিরে তাকাচ্ছে না। তবে ভালোবাসা কি চাকচিক্য দেখে হয়? ভালোবাসা তো মনের সৌন্দর্য দেখে। রীতি রুমের দরজা খুলে মাথা বের করে আবার রক্তিমকে দেখল, যে এখনও সোফায় শুয়ে শুয়ে কথা বলছে। রীতি মনে মনে বলল, এতক্ষণ কেউ নিজের ফোনের টাকা খরচ করে কথা কেন বলবে? আর যেভাবে কথা বলছে মনে হচ্ছে রাখার কোনো সম্ভাবনা নেই। কোনো মেয়ের সাথে কথা বলছে হয়তো। দাঁড়াও, তোমার কথা বলা বের করছি আমি। রীতি রক্তিমের চোখ ফাঁকি দিয়ে ওয়াইফাই লাইনটা বন্ধ করে দিল। তারপর আস্তে আস্তে নিজের রুমে চলে এলো। এদিকে রক্তিম হ্যালো হ্যালো করছে আর রীতি মুখ চেপে হাসছে। রক্তিম দেখলো নেটওয়ার্ক নেই, পরে গিয়ে দেখলো ওয়াইফাই লাইন বন্ধ। রক্তিমের খুব রাগ হলো। তারপর চেঁচিয়ে ডাকলো, রিধি, এই রিধি। রীতি ভদ্র মেয়ের মতো রক্তিমের সামনে এসে দাঁড়ালো। রক্তিম বলল, মেইন লাইন কে বন্ধ করেছে? রীতি কিছু বুঝতে পারছে না, এমন ভাব নিয়ে দাঁড়িয়ে রইল। রক্তিম চেঁচিয়ে বলল, কি বলছি কানে ঢুকছে না? আমি তো বুঝতে পারছি না আপনি কি বলছেন। তুমি ওয়াইফাই এর সুইচ বন্ধ করেছো? আমি কেন বন্ধ করতে যাব? তুমি ছাড়া এই শয়তানি আর কে করতে পারে? আমি শয়তান? আপনি হচ্ছেন পচা মাছ, কাকের ময়লা পা, ডাস্টবিনের পলিথিন। কথাগুলো বলে রীতি রুমে এসে বিপি করতে লাগলো। মেয়েটির কল এত গুরুত্বপূর্ণ ছিল? কোন পেতনির সাথে কথা বলার জন্য রক্তিম আমাকে শয়তান বলেছে? দাঁড়াও, আগে আসো আমার সামনে, তারপর শয়তান কাকে বলে বুঝিয়ে দিব দুজনকেই। আই হেট ইউ রক্তিম, আমি তোমাকে আর পাত্তা দিচ্ছি না। রক্তিম এখন সোফায় বসে পায়ের উপর পা তুলে রীতির রুমের বন্ধ দরজার দিকে তাকিয়ে পাকা হাসি দিল আর মনে মনে বলল, রিধি বেবি, কিছু পড়ে যাওয়ার গন্ধ আসছে। দহনে বিরহে কেটে গেল মোর এতটা বছর। আজ হবে নতুন খেলা, গুনছি তার প্রহর। ভালোবাসার এই অপেক্ষায় কাটিয়েছি আমি অর্ধযুগ, তোমাকেও দিতে হবে আমার অপেক্ষার শোধ। ওয়াও রক্তিম, কি কবিতা বানিয়েছিস! এখন জমবে এই অপেক্ষার খেলা। রক্তিম সকালে ঘুম থেকে উঠেই তৈরি হয়ে অদিতিকে আনতে যাওয়ার জন্য এয়ারপোর্টে চলে গেল। অদিতি রক্তিমের ছোটবেলার বান্ধবী। তারা একই সাথে স্কুল কলেজ শেষ করেছিল আর তাদের বাবারা অনেক ভালো বন্ধু ছিলেন। অদিতি কলেজ শেষ করে বাবার সাথে আমেরিকা চলে গিয়েছিল, সেখানেই পড়াশোনা শেষ করেছে আর এখন সে খুব ভালো ফ্যাশন ডিজাইনার। অদিতির মানেই তার বাবা মোহাম্মদ ইফতেখার খানি অদিতিকে বড় করেছেন। শুধুমাত্র অদিতির কথা ভেবে ইফতেখার সাহেব স্ত্রীর মৃত্যুর পর আর দ্বিতীয় বিয়ে করেননি। অদিতি তার খুব আদরে মেয়ে। নবনী জুনাইদ দম্পতিও অদিতিকে খুব ভালোবাসেন। নবনী হুসাইন তো মনে মনে অদিতিকে ছেলের বউ করে নিয়ে আসার চিন্তা করছেন। রীতি কলেজ থেকে বাসে ফিরে দেখল নবনী রান্নাঘরে খুব ব্যস্ত। রীতি তাকে জিজ্ঞেস করলো, এত আয়োজন করছো কেন মা? বাসায় কেউ আসবে? হ্যাঁ, অদিতি আসবে। অদিতি আপু? ওয়াও, তাহলে তো অনেক মজা হবে। আচ্ছা যা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয় মা, আমাকে একটু সাহায্য করতে হবে যে, অনেক কাজ বাকি। আমি এখন যাচ্ছি, 20 মিনিটের মধ্যে আসছি। অদিতির আসার খবর পেয়ে রিধি অনেক খুশি হয়েছে, কারণ সে অদিতিকে খুব পছন্দ করে। অদিতি ও রিধিকে বোনের মতো ভালোবাসে, যদিও অনেক বছর তাদের দেখা হয়নি, তবে মাঝে মাঝে কথা হয়েছিল। এদিকে রক্তিমকে দেখে অদিতি দৌড়ে গেল রক্তিমের কাছে, গিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরল আর উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, ও মাই গড রক্তিম, তুমি তো অনেক চেঞ্জ হয়ে গেছো। আই মিসড ইউ ডিয়ার। আই মিসড ইউ টু। এখন বাসায় চলো। বাসায়? কার বাসায়? আমাদের বাসায়। সেটা তো জানি, কিন্তু আগে লাঞ্চ করব, তারপর। হ্যাঁ, তাই তো বলছি বাসায় চলো। মা তোমার জন্য নিজ হাতে সব রান্না করেছেন। বাসায় তো সবাই থাকবে, আঙ্কেল আন্টিও থাকবেন, কিন্তু আমি লাঞ্চ শুধু তোমার সাথেই করতে চেয়েছিলাম। আজ এতদিন পর দেখা হলো, প্লিজ না করবে না কিন্তু। অদিতি, তুমি আমার সাথে লাঞ্চ করার অনেক সময় পাবে, কিন্তু আজই তুমি এসেছো। আগে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নাও, আর বাবা মাও তোমার জন্য অপেক্ষা করছেন। অনেক সময় পাবো, সারা জীবন সময় থাকলেও আমি আজ তোমার সাথে একা লাঞ্চ করব। রক্তিমের এই মুহূর্তে প্রচণ্ড বিরক্ত লাগছে, কিন্তু তার কিছুই করে নেই, কারণ অদিতি এমনই, সে যখন যা চায় তার তাই লাগবে। ছোটবেলা থেকেই অদিতির এই অভ্যাস, তবে তখন তো সে ছোট ছিল, কিন্তু এখনও তার এই অভ্যাস
যায়নি। এটা দেখে রক্তিমে খুব বিরক্ত লাগছে। এরপর তারা রেস্টুরেন্টে বসে লাঞ্চ করে নিল। অন্যদিকে নবনী জুনায়েদ না খেয়ে বসে আছেন। জুনায়েদ বললেন, ওদের এতক্ষণ লাগছে কেন আসতে? হয়তো রাস্তায় জ্যামে পড়েছে, ফোন করে দেখো তো। জুনায়েদ সাহেব রক্তিমকে ফোন দিলেন। রক্তিম ওপাশ থেকে বলে উঠল, হ্যাঁ বাবা বলো। কিরে এতক্ষণ লাগছে কেন? সব ঠিক আছে তো? আমি অদিতিকে নিয়ে লাঞ্চ করতে এসেছি, তোমরা খেয়ে নাও। জুনায়েদ সাহেব কিছু বলার আগে কল কেটে গেল। নবনী বলেন, কি বলেছে? জুনায়েদ সাহেব কোনো উত্তর দিলেন না। তার রক্তিমের কথা শুনেই মেজাজ খারাপ হয়ে গেছে। এ কেমন অভদ্রতা! বাইরে খাওয়ার ইচ্ছে থাকলে রক্তিম আগেই বলে দিতে পারত। নবনী আবার জিজ্ঞেস করলেন, কি হলো, কিছু বলছো না কেন? রক্তিম কি বলেছে? তারা রেস্টুরেন্টে খেয়ে নিচ্ছে আর আমাদের অপেক্ষা করতে নিষেধ করেছে। কি বলছে এসব? এত কিছু করলাম কার জন্য? তোমার ছেলের তো ঠিকমতো কথা বলারও সময় নেই, আমার কলটাও কেটে দিয়েছে। হয়তো গাড়ি খারাপ হয়ে গেছে আর আসতে আসতে দেরি হয়ে যেতে পারে ভেবেই হয়তো খেয়ে নিচ্ছে। আর অদিতিরও তো খিদে পেয়েছে, কত দূর থেকে এসেছে মেয়েটা। কথাগুলো শুনে রিধির মন খারাপ হয়ে গেল। সে মনে মনে বলল, রক্তিম অদিতি আপুকে নিয়ে বাসায় আসলেও তো পারতো, বাইরে লাঞ্চ করছে কেন? আচ্ছা এখন তারা দুজন কি করছে? রিধির মন ছটফট করতে লাগলো রক্তিমের পরবর্তীত ব্যবহার, আর এখন অদিতিকে নিয়ে বাইরে একা একা খাওয়া দাওয়া করা। রিধি এসব মেনে নিতে পারছে না। পরক্ষণেই আবার সে ভাবছে, এতে খারাপ লাগার কি আছে? আমিও তো কতবার ইফতির সাথে বাইরে লাঞ্চ করেছিলাম, যদিও তখন রক্তিম অনেক রাগ করতো। রিধি আজ বুঝতে পারছে রক্তিম কেন এমন করত, কারণ এখন সে নিজেও রক্তিমের সাথে অন্য কাউকে সহ্য করতে পারছে না। এদিকে অদিতি রক্তিমের ফোন কেড়ে নেওয়াতেই জুনায়েদ সাহেবের কল কেটে গিয়েছিল। রক্তিম দাঁতের দাঁত চিপে অদিতিকে বলল, অদিতি কি করছো তুমি? একটা মিনিটও কি তুমি আমার সাথে একা থাকতে পারবে না? সেখানেও ফোনে কথা বলছো। তোমার সাথে এত বছর পর দেখা হয়েছে, অথচ তুমি তো আমার চেয়ে বেশি ফোনে সময় দিচ্ছ। বাবার ফোন ছিল আর তোমার কথাই জিজ্ঞেস করছিল। আঙ্কেল এত অধৈর্য হয়ে যাচ্ছেন কেন? অদিতি এসেছে, সাথে নিয়ে এসেছে অনেক সারপ্রাইজ, আর সারপ্রাইজের জন্য অল্প একটু অপেক্ষা করাই চাই। এই ন্যাকামোগুলো চেয়ে রাস্তার জ্যামে বসে থাকা ভালো ছিল। এই রক্তিম, তুমি কিছু বলছো না কেন? আমাকে দেখেও কেন কমেন্ট করলেন না? আচ্ছা বলো তো, আমাকে কেমন লাগছে দেখতে? ভালো। রক্তিমকে অন্যমনস্ক হয়ে থাকতে দেখে অদিতি তার গালে হাত রাখল। রক্তিম সাথে সাথে চমকে উঠল আর এক ঝটকায় অদিতির হাত সরিয়ে দিল। অদিতি মলিন কণ্ঠে বলল, রক্তিম, তুমি হঠাৎ কেন এমন অপরিচিতদের মতো ব্যবহার করছো? তুমি না আসলে অনেক পাল্টে গেছো। অদিতি, এটা আমেরিকা না, এটা বাংলাদেশ, আর এখানে সংস্কৃতি অনেক আলাদা। এখানে কেউ হাত ধরে পাশাপাশি হাঁটে না, রেস্টুরেন্টে গলায় ঝুলে থাকে না। তুমি বুঝতে পারছো না। আমি দেখেছি রক্তিম, আর তোমার মনে আছে যখন আমরা কলেজের শেষে রেস্টুরেন্টে যেতাম, তখন কত কাপল পাশাপাশি ঘনিষ্ঠভাবে বসে থাকতো? তারা বুঝি এলিয়েন ছিল? অদিতি, আমি তোমার বয়ফ্রেন্ড না। এখন না, কিন্তু হয়ে যাবে। অদিতি, তোমার বাচ্চামো স্বভাবগুলো এখনো যায়নি। তুমি ছিলে না তাই, তুমি থাকলে হয়তো বুঝতে পারতাম আমি বড় হচ্ছি। অনেকক্ষণ হলো রক্তিম মাথা নিচু করে বসে আছে। অদিতি আর রক্তিম কেউই কোনো কথা বলছে না। হঠাৎ নীরবতা ভেঙে অদিতি বলল, আমাকে কেমন লাগছে বললেন না যে? সুন্দর। এই রক্তিম, তখন ওদিকে তাকিয়ে বলেছো আর এখন নিচের দিকে তাকিয়ে বলছো। তুমি মেয়েদের মতো লজ্জা পাচ্ছ কেন বলো তো? থাক, আর বলতে হবে না। কথাটি বলেই অদিতি মুখ ফুলিয়ে বসে রইল। এবার রক্তিম মুচকি হেসে অদিতির দিকে তাকিয়ে বলল, সুন্দর লাগছে, তোমার চুলগুলো বেশ লম্বা হয়েছে। তোমার জন্য চুল লম্বা করেছি, তোমার তো লম্বা চুল পছন্দ তাই না? রক্তিম এবার ভালোভাবেই অদিতির দিকে তাকালো। অদিতি আগে চেয়ে অনেক সুন্দর হয়ে গেছে। তার মুখে অদ্ভুত মায়া জন্মেছে, যা অবশ্য আগেও ছিল, তবে রীতির চেয়ে বেশি কখনোই না। রক্তিম এবার চোখ সরিয়ে বাইরের দিকে তাকালো। এই পড়ন্ত বিকেলে লালচে আভায় ডুবন্ত পরিবেশটিতে রিধির সাথে থাকলে তার অনেক ভালো লাগতো। রক্তিম কখনো রিধির পাশাপাশি হাত ধরে হাঁটতে পারে না, কখনো একসাথে বৃষ্টিতে ভেজা হয়নি, তারা কখনো একসাথে সূর্য স্নান করেনি, কিন্তু এসব কিছু তারা একা একা অনুভব করেছিল। কড়া রোদে রক্তিম যখন ফুটপাতের রাস্তা দিয়ে হাঁটত,
তখন তার মনে হতো পাশে রীতির হাতটি থাকলে এই কড়া রোদটিও যেন শান্ত আর মিষ্টি অনুভূতির প্রকাশ ঘটাবে। প্রচণ্ড বৃষ্টিতে যখন রাস্তাঘাট জনমানব শূন্য থাকবে তখন সে বৃষ্টির ছোঁয়া আটকাতে জানালা টেনে না দিয়ে রীতির হাত ধরে ছাদে চলে যাবে। বৃষ্টিতে ভেজা স্নিগ্ধা রীতিকে সে দুচোখ ভরে দেখবে। অদিতি রক্তিমকে অন্যমনস্ক হয়ে থাকতে দেখে বলল, উফ রক্তিম, তুমি মন কোথায় ফেলে এসেছো? বাসায়। কি? মানে বাসায় চলো, বাবা মা হয়তো তোমার অপেক্ষায় আছেন। আর আঙ্কেল বলেছিলেন বাসায় পৌঁছে ফোন করতে। আর আমি এখনও তার আদরের মেয়েকে শহরের অলিতে গলিতে বসিয়ে রেখেছি। আঙ্কেল যদি জানতে পারেন তখন কিন্তু পরের টিকিট কেটে তোমাকে আবার নিয়ে যাবেন। তুমি সাথে আছো জানলে বাবা কোনো চিন্তা করবেন না, আর বাবা আমাকে আর নিয়ে যাবেন না। আমি এখন থেকে তোমার সাথে বাংলাদেশেই থাকবো। মানে? আরে তোমাদের বাসায় থাকবো, আমাদের দেশে তো কোনো আত্মীয় নেই, আর তাই বাবা দেশে না আসা পর্যন্ত আমি তোমাদের বাসায় থাকছি। অদিতি মনে মনে বলল, এখন থেকে তোমার বাসাই আমার বাসা। আমি তোমার জন্য কত অপেক্ষা করেছি জানো? একটাবার তোমাকে দেখার অপেক্ষায় ছিলাম। আমি তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছি রক্তিম। তবে এখন আর ভয় নেই, বাবাকেও বলে এসেছি যে আমি রক্তিমকে খুব ভালোবাসি। এখন আমাকে আর নিয়ে যাবেন না, আমি খুব শীঘ্রই তোমার হতে যাচ্ছি। আমি তোমার থেকে দূরে গিয়ে বুঝেছি তুমি আমার জীবনে কি ছিলে, বুঝতে পেরেছি ভালোবাসা কি, আর আমার ভালোবাসার মানুষটা মূলত কে। ভালোবাসার এই ত্রিমাত্রিক সমীকরণের কি সমাধান হতে পারে তা একমাত্র অপেক্ষার সমাপ্তিতেই বোঝা যাবে। এতগুলো অস্তিত্বের অপেক্ষা, হয়তো কারো জীবনে আসবে পূর্ণতা, বা কারো জীবনে দিয়ে যাবে একগুচ্ছ হতাশা। অদিতি আর রক্তিম বাসায় ফেরার পর রীতি তাদের একসাথে দেখে মনে মনে একটু কষ্ট পেল। অদিতিকে দেখে নবনী আর জুনাইদ খুব খুশি হলেন। অদিতির জন্য গেস্ট রুম ঠিক করে নবনী বলেন, মা কিছু লাগলে কিন্তু বলবে। জি অবশ্যই, আমি কিন্তু লজ্জা পেয়ে বসে থাকবো না। এটা তো আমারও বাসা, তাই না? আমি তো আপনার মেয়ের মতোই। হ্যাঁ হ্যাঁ, মেয়ের মতো কে বলেছে? তুমি তো আমার মেয়েই। তাহলে আমাকে তুমি করে বলবেন না, রক্তিম আর রীতির মতো আমাকেও তুই করে বলতে হবে। তাহলে আমাকেও আন্টি ডাকতে পারবি না, মা বলে ডাকবি। সরি মা, লাঞ্চে থাকতে পারলাম না। কি করব বলো? তোমার ছেলের সাথে একা একা লাঞ্চ করার খুব ইচ্ছা ছিল। পুরানো স্মৃতি তাজা করতে চেয়েছিলাম, আর দেশে আসার প্রথম দিনটা স্মরণীয় রাখতে হবে না বলো? রাগ করিনি, মা কি কখনো রাগ করে থাকতে পারে? কিভাবে বুঝবো রাগ করনি? কিভাবে বুঝাতে পারি তোকে? আজ রাতে আমাকে খাইয়ে দেবে কিন্তু। মায়ের হাতে খাওয়ার স্বাদ নিতে চাই। রক্তিম তো অনেক পেয়েছে মায়ের আদর, আমি এবার ভাগ বসাতে এসেছি। খাইয়ে দেবে তো? আমার মেয়েকে আমি খাইয়ে দেব না? অবশ্যই খাইয়ে দিব। কি খেতে চাস? ডাল ভর্তা দিয়ে খাবো, অনেক মিস করি ডাল ভর্তা। বানাবে আমার জন্য? এইটুকুই? এইটুকুই আমার জন্য অনেক কিছু। আচ্ছা করব। রীতি রাগে ফুঁসছে, সে আর রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে রক্তিমের রুমের সামনে এসে দরজা ঠোকা দিল। রক্তিম রিধিকে দেখে বলল, কি চাই? ভেতরে আসতে চাই। আমি এখন ক্লান্ত, যা বলার বলে চলে যাও। রক্তিমের কথা শুনে রিধির মাথা এখন পুরো খারাপ হয়ে গেছে। সে রুমে ঢুকে রক্তিমের সামনে দাঁড়িয়ে বলল, আপনি এত খারাপ? বাবা মা কতক্ষণ বসেছিল আমাদের জন্য জানেন, আর আপনি ইচ্ছে মতো বাইরে ঘুরছিলেন। আমি ঘুরবো কি ঘুরবো না এটা আমার ব্যক্তিগত ব্যাপার। দয়া করে আমার ব্যাপারে তুমি নাক গলাতে আসবে না। আপনি কোথায় গিয়েছিলেন তা আমার জানার ইচ্ছেও নেই। আমি বাবা মার কথা ভেবে বলেছি, তারা কষ্ট পেয়েছেন। যেহেতু বাবা মা আমার, তাই আমি জানি কখন কি করতে হবে। আর তুমি যেভাবে অধিকার দেখাচ্ছ মনে হচ্ছে তুমিই তাদের একমাত্র মেয়ে। আমাকে তো কুড়িয়ে এনেছে, তাই না? রক্তিমের কথাটি শুনে রিধির চোখ ছলছল করে উঠল। সে মলিন কণ্ঠে বলল, রক্তিম কি বলছেন আপনি? আজ আছো কাল থাকবে না, বুঝেছো? বিয়ে হয়ে গেলে বাকি যা অধিকার আছে তার মায়াও চলে যাবে। রিধি আর কিছু না বলে নিজের ঘরে চলে এলো। সে ভাবছে রক্তিম তার বিয়ের কথা বলেছে। রক্তিম তো তাকে ভালোবাসতো। সেই রক্তিম কিভাবে বলতে পারলো এমন কথা? তার মানে কি এখন রক্তিম আর তাকে চায় না? রক্তিম কি এখন রিধিকে ভুলে গেছে? আজ কেন যেন রিধির অশ্রু বাধা মানছে না। গাল পেয়ে গড়িয়ে পড়ছে তার অশ্রুকণা, আর রিধি এই অশ্রু প্রকাশ করছে রক্তিমকে হারানোর ভয়। রিধির মন বারবার তাকে বলছে,
রক্তিম কেন আমাকে আগের মতো ভালোবাসছে না? আমি কি করব এখন? আমার আর কিছুই ভালো লাগছে না। আচ্ছা, আমার কি কোনো ভুল হয়েছে? কথাগুলো ভাবতে ভাবতে কান্নায় ভেঙে পড়ল রিধি। পরক্ষণেই বিপি করে বলল, রক্তিম, আমি আর তোমাকে রাক্ষস ডাকবো না। প্লিজ আমার সাথে এমন করো না। আমি তোমাকে ছাড়া ভালো থাকতে পারবো না। আমি কখনো বিয়েই করব না। তোমাকে না পেলে চিরকুমারী হয়ে যাব। তাও তোমাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও না। রাতের খাওয়া দাওয়া শেষে অদিতি রিধির রুমে এসে বলল, রিধি, ঘুমিয়ে পড়েছো? অদিতি আপু, তুমি? বসো বসো। না আপু, আমি তাড়াতাড়ি ঘুমাই না। আমার রাত জাগার অভ্যাস আছে। রাত জেগে কি করো? মুভি দেখি। ওয়াও, জানো রক্তিম একদম বোরিং একটা ছেলে। ওর রাত জাগার অভ্যাস নেই, মুভিও দেখেন না, বাইরেও নাকি ঘুরতে যায় না। আমার না এসব শুনে একদম অসহ্য লাগে। আচ্ছা, ও সারাদিন বাসায় কি করে? উনি তো সকালে উঠে অফিসে চলে যান, আর সারাদিন অফিসেই থাকেন। আর মাঝে মাঝে অফিসে না গেলে বাসায় বসে বসে পুরনো খেলা দেখেন। পুরানো খেলা? সিরিয়াসলি? দাঁড়াও, ওর রসের অভাব হয়েছে। আমি এখন ওকে বুঝিয়ে দেব রস কি। মানে? তুমি ওসব বুঝবেন না, তোমার এখনো বোঝার বয়স হয়নি। রিধি মনে মনে বলল, আমার অনেক বয়স হয়েছে, এখন আপাতত সুপ্ত অবস্থায় আছি। যখন সুপ্ত অবস্থা ছেড়ে দিব তখন রিধিকে আর কে আটকাবে? একবার ভার্সিটিতে উঠলেই হলো। এরপর রিধি তো ফ্রি বার্ড। আমি তখন প্রতিদিন রক্তিমের সামনে সেজে গুজে বাসা থেকে বের হব, আর সেই ডাস্টবিনের পলিথিনটা আমাকে দেখে জ্বলে পুড়ে মরবে। এরপর রিধি বাঁকা হাসি দিয়ে দাঁতের দাঁত চেপে বলল, বুড়ো রক্তিম, তোমার বয়স শেষ হয়ে গেছে, এখন আমার বয়স শুরু হয়েছে। অন্যদিকে রক্তিম রিধির ছবি সামনে নিয়ে বসে রইল আর মনে মনে বলল, সরি প্রেয়সী, তোমাকে অপেক্ষায় রাখছি। কিন্তু তুমি বলো, আমি আর কি করব? সোজাসুজি ভালোবাসায় তো তোমার মন কোনো সাড়া দিচ্ছে না। তাই তোমার মনে যাওয়ার জন্য এখন একটু উল্টো রাস্তা ধরেছি। যেদিন তুমি আমাকে ভালোবাসি বলবে, সেদিনই এই অপেক্ষার সমাপ্তি ঘটবে, আর সেদিনই পূর্ণতা পাবে আমার বহুদিনের ভালোবাসা। সকালে অদিতি রক্তিমের রুমে গিয়ে গল্প জুড়ে দিল, আর রিধি ঘুম থেকে উঠে দেখল রক্তিমের রুমের দরজা বন্ধ, আর ভেতর থেকে অদিতি আর রক্তিমের হাসির শব্দ ভেসে আসছে। সে আর দাঁড়িয়ে থাকতে পারল না। সে চোখ বন্ধ করে কানে হাত দিয়ে যাওয়ার সময় নবনীর সাথে ধাক্কা খেল। নবনী বলেন, রিধি, কি করছিস? সরি মা। আচ্ছা ঠিক আছে, যা নাস্তা করে নে। আমি আর তোর বাবা আজ বাসায় থাকবো না। তোদের বড় চাচা আবার অসুস্থ হয়ে পড়েছেন। আল্লাহ যাতে তাকে এবার সুস্থ করে দেন। আর এইদিকে তোরও পরীক্ষা, আর অদিতিও এসেছে, তাই তোদের নিচ্ছি না। দুপুরের আগে নবনী আর জুনায়েদ বের হয়ে গেলেন। এদিকে দুপুরে খাওয়ার সময় রক্তিম নিজের জন্য আর অদিতির জন্য খাবার নিয়ে রুমে চলে যাচ্ছিল। তখনই রিধি রক্তিমকে রুমে খাবার নিয়ে যেতে দেখে বলল, কোথায় যাচ্ছেন? তোমাকে বলার প্রয়োজন মনে করছি না। ডাইনিং ছেড়ে কেউ বেডরুমে বসে লাঞ্চ করে? আমার ইচ্ছে তাই করছি, তোমার সমস্যা কোথায়? কি হয়েছে রক্তিম? কিছু না। চলো, খুব খিদে পেয়েছে। এরপর অদিতি রিধিকে উদ্দেশ্য করে বলল, রিধি, সরি ডিয়ার, তুমি এখন একা একা খাবে। আসলে আমি আর রক্তিম কিছু পার্সোনাল কথা বলছিলাম, তোমার সামনে তো বলা যাবে না, তুমি তো এখনো পিচ্ছি তাই। রিধি রক্তিমের উপর রাগ করে দুপুরে আর কিছু খায়নি। সে মনে মনে রক্তিমকে গালি দিয়ে যাচ্ছে। এদিকে বিকেলে রক্তিম আর অদিতি বাইরে যাওয়ার জন্য তৈরি হয়ে নিল, আর তাদের বাইরে যেতে দেখে রিধি বলল, আপনারা কোথায় যাচ্ছেন? রক্তিমের সাথে ঘুরতে যাচ্ছি, আমাদের আসতে একটু দেরি হবে, ডিনার করে আসবো, তাই না রক্তিম? হ্যাঁ চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। ডিনার করে আসবেন? তাহলে তো অনেক রাত হয়ে যাবে। আমার বাসায় একা একা ভয় লাগবে, আমিও যাব। তুমিও যাবে? চলো তাহলে, অনেক ভালো হবে কিন্তু। দাঁড়াও রিধি, তোমার যেতে হবে না, তুমি বাসায় থাকো। রক্তিম, আমরা তো ডিনার করে আসবো, অনেক রাত হয়ে যাবে, আর রিধি তো এখনো পিচ্ছি, ও হয়তো ভয় পাবে। রিধিও অদিতির কথায় সম্মতি দিয়ে ঠোঁট ফুলিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ল। রক্তিম তাচ্ছিলের সুরে বলল, রিধিকে কিছু বলতে না দিয়ে তারা চলে গেল। এদিকে রিধি তাদের যাওয়ার পানে হাঁ করে তাকিয়ে রইল আর বিড় করে বলল, আমি বদের হাড্ডি, রক্তিমের বাচ্চা। তুমি হচ্ছ বদ, তুমি জলহস্তি, গন্ডার, ডাইনোসর, পৃথিবীর বিশ্রী বিশ্রী সব প্রাণী হচ্ছ তুমি। আই হেট ইউ রক্তিম। অন্যদিকে রক্তিম সিঁড়ি দিয়ে নামতে নামতে হাসছে আর মনে মনে ছন্দ মেলাচ্ছে। আহা কি আনন্দ, কাটছে না,
দিন মন্দ, রিধির মনের রন্ধ্র রক্তিমের ছোঁয়ায় বন্ধ, বাজছে সুর ছন্দ, চারদিকে প্রেমের গন্ধ। আই লাভ ইউ মাই প্রেয়সী, তোমার জন্যই তো করছি এমন রেশারেশি। রক্তিম আর অদিতি চলে যাওয়ার পর থেকে রিধি চুপচাপ বসে আছে। তার বুকের ভেতর যেন কেউ বারবার হাতুড়ি দিয়ে আঘাত করছে। রক্তিমের এমন পরিবর্তন সে সহ্য করতে পারছে না। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা, আর সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এসেছে। এখন রাত 8টা বাজছে। রিধি জানে তারা খাওয়া দাওয়া করেই আসবে, তাই সে আর কিছু রান্না করলো না। তবে তার প্রচুর খিদে পেয়েছে। দুপুরও সে রক্তিমের সাথে রাগ করে কিছু খায়নি। এখন তার খেতেও ইচ্ছে করছে না, পড়তেও মন বসছে না। তাই সে সিনেমা দেখে সময় কাটানোর সিদ্ধান্ত নিল। যদিও রিধি ভৌতিক সিনেমা তেমন একটা দেখে না, কারণ সে রাতে একা থাকে। তবুও আজ কি মনে করে সে একটা ভৌতিক সিনেমা দেখতে বসে গেল। টানা আধা ঘন্টা সেই সিনেমা দেখার পর ভয়ে তার আত্মা শুকিয়ে গেছে। সে আশেপাশে একবার চোখ বুলিয়ে নিল, না, কেউ নেই। তবু তার গা শিরশির করছে। রিধি মনে মনে বলল, রিধির বাচ্চা রিধি, কি করেছিস তুই? এখন ভয় লাগছে তো? কে বলেছে তোকে এই মুভিটা দেখতে? আর ওই কোনো ব্যাং অদিতি আপুকে নিয়ে এখনো আসছে না কেন? এখন আমি একা একা কি করব? রিধি এসব ভাবতে ভাবতেই হঠাৎ খুব জোরে শব্দ হলো, আর ঘরের সব বাতি নিভে গেল। এখন পুরো ঘর অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে। রিধি ভয়ে চিৎকার দিয়ে উঠল। কিছুক্ষণ পর বুঝতে পারল ট্রান্সফরমার বিস্ফোরণ হয়েছে, তাই বিদ্যুৎ চলে গেছে। এই কারণে রাস্তাঘাটের মানুষও জড়ো হয়েছে। এদিকে বাসায় মোমবাতিও নেই, হাতের পাশে টর্চও নেই, আর মোবাইলের ব্যাটারিও ডাউন হয়ে গেছে। মাত্র 5% চার্জ দেখে সে তাড়াতাড়ি রক্তিমকে ফোন দিল, কিন্তু রক্তিম কল রিসিভ করছে না। রিং যাচ্ছে তবুও ধরছে না। ব্যাটারি লো হওয়ার কারণে মোবাইলের টর্চও জ্বালানো যাচ্ছে না। এই মুহূর্তে রিধির খুব কান্না পাচ্ছে। কয়েক মিনিট পর রিধির মোবাইলও বন্ধ হয়ে গেল। সে মোবাইলটা শক্ত করে হাতে নিয়ে টেবিলের নিচে গিয়ে বসে রইল। তার মাথায় ঘুরছে, বাসায় এখন ভূত আসলে তাকে খুঁজে পাবে না তো। রিধি ভয়ে একেবারে ঘেমে গেছে। তার গলায় পানিও শুকিয়ে গেছে। প্রচণ্ড গরমে তার মাথা ঘুরছে। এদিকে সে কিছু খায়ওনি। সব মিলিয়ে একটা আতঙ্কের মধ্যে দিয়ে যাচ্ছে রিধি। রাত 10টায় রক্তিম অদিতিকে নিয়ে বাসায় ফিরল। এতক্ষণে তার ফোন সাইলেন্ট ছিল। বাসায় ঢুকতে ঢুকতে মোবাইল হাতে নিয়ে দেখল রিধির অনেকগুলো মিসড কল। অন্যদিকে রাস্তায় মানুষজনের কথাবার্তা শুনে সে বুঝেছে অনেকক্ষণ বিদ্যুৎ ছিল না, তাই দেরি না করে রক্তিম সিঁড়ি পেয়ে উপরে উঠল। এরপর কয়েকবার জোরে দরজা ধাক্কা দেওয়ার পরও যখন দেখল রিধি দরজা খুলছে না, তখন এক্সট্রা চাবি দিয়ে বাসায় ঢুকলো। অদিতি করুণ কণ্ঠে বলল, রিধি হয়তো অন্ধকারে অনেক ভয় পেয়েছে। আমি তো এই অবস্থায় কখনো একা থাকতে পারতাম না। অদিতির কথাগুলো শুনে রক্তিমের নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। সে রিধি রিধি বলে ডাক দিচ্ছে, কিন্তু রিধির কোনো সাড়া আসছে না। এরপর সে রিধির রুমে গিয়ে রিধিকে টেবিলের নিচে খুঁজে পেল। রিধি ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে। ঘামে তার জামা কাপড় ভিজে গেছে। এর মধ্যে বিদ্যুৎ চলে এলো। এরপর রাজিয়া রহমান নিজেই রিধিকে দেখতে এলেন। তিনি রিধির চেক আপ করে রক্তিমকে উদ্দেশ্য করে বলেন, দুর্বলতার কারণেই এমনটি হয়েছে। হয়তো ও সকাল থেকে কিছু খায়নি। রক্তে শর্করার অভাব হলে এমন হয়। আর পড়াশোনায় বেশি চাপ নিচ্ছে হয়তো। সামনে তো ওদের এক্সাম। আর এখন শুধু স্যালাইন দিলেই হবে। খাওয়া দাওয়া অনিয়ম না করলেই কিন্তু সুস্থ থাকা যাবে। তোমাদের ওর খাওয়া দাওয়ার ব্যাপারে নজর রাখতে হবে। জি আন্টি, বাসায় আসার জন্য আপনাকে ধন্যবাদ। এটা আমার দায়িত্ব। আর রিধি আমার মেয়ের মতোই, ধন্যবাদ দিতে হবে না। এরপর রিধিকে স্যালাইন দেওয়া হলো। আর পরের দিন সকালে রিধির ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পর তার মাথাটা অনেক হালকা লাগছে। এদিকে রক্তিম গতকাল সারা রাত রিধির পাশে বসেছিল। সে 1 মিনিটের জন্য ঘুমায়নি। রক্তিম রিধিকে উঠে বসতে দেখে বলল, তুমি বিশ্রাম করো, আমি নাস্তা নিয়ে আসছি। লাগবে না। পুড়িয়ে পাওয়া জিনিসের এত যত্ন করতে নেই। আমি তো অদিতি আপুর মতো বাবার আদরের মেয়ে নই। আমি তো অনাথ। আর এত দয়া দেখাতে হবে না। আপনি যান, আমি এখন ফ্রেশ হব। আমি অদিতিকে ডাকছি, তোমার কিছু হয়তো লাগতে পারে। প্লিজ, আমার কারো সাহায্যের দরকার নেই, আপনি যান। রক্তিম আর কিছু না বলে চলে গেল। রিধিকে কষ্ট দিয়ে এখন সে নিজেই কষ্ট পাচ্ছে। অদিতি রক্তিমের গা ঘেঁষে বসে আছে, যা রক্তিমের খুব বিরক্ত লাগছে। ঠিক ওই সময় রিধিও হাত মুখ ধুয়ে রুম থেকে বের হয়েছে। আর রিধিকে দেখি রক্তিম অদিতির হাত শক্ত করে ধরে অদিতির চোখে
চোখ রেখে বলল, নাস্তায় কি খাবে তুমি? আমি আজ নিজ হাতে তোমার জন্য নাস্তা বানাবো। আফটার অল এত বছর পর আমার বান্ধবী এসেছে। ও মাই ডিয়ার রক্তিম, তুমি কত কেয়ার করো আমায়, কিন্তু এখন যে রিধির শরীর খারাপ, চলো আমরা না হয় ওর প্রিয় খাবার বানিয়ে ওকে সারপ্রাইজ দিই। আমার না সারপ্রাইজ দিতে অনেক ভালো লাগে। রীতি অদিতির কথা শুনে কিছু না বলে রান্নাঘরে চলে গেল। রীতি চলে যেতে রক্তিম অদিতির হাত এক ঝটকায় ছেড়ে দিল। অদিতি রক্তিমের এমন ব্যবহারে অবাক হয়ে বলল, আরে ওকে রক্তিম, কি হয়েছে? কত সুন্দর করে হাতটি ধরেছিলে, আমার ভালো লাগছিল। নাস্তা খাবে না? চলো। এরপর অদিতি আর রক্তিম রান্নাঘরে এসে দুজন পাশাপাশি দাঁড়িয়ে রইল। অদিতি তো টিকটিকির মতো রক্তিমের সাথে লেগে আছে, আর রক্তিম অদিতির দিকে তাকিয়ে হাসছে আর কথা বলছে। রীতি আর এসব সহ্য করতে না পেরে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। বিকেলে অদিতি আর রক্তিম অনেকক্ষণ ধরে ছাদে সময় কাটাচ্ছিল, তাই রীতির পড়ায় একদম মন বসছে না। যে কোনো মূল্যে এই রক্তিমকে তার সামনে চাই, তাই সে রক্তিমকে ডাকতে ছাদে উঠল। ছাদে উঠে দেখলো তারা দুজন বসে মোবাইলে গেমস খেলছে। যদিও রীতি অদিতিকে অনেক পছন্দ করত, কিন্তু এই মুহূর্তে তার অদিতিকে ভিলেন মনে হচ্ছে। সে মনে মনে অদিতিকে বকে যাচ্ছে। কি চিপকুড়ে বাবা আমেরিকা থেকে সুপার গ্লু লাগিয়ে এসছে দেখছি। সে কি আর ছেলে পায়নি? তাকে সারা দিন আমার রক্তিমের সাথেই কেন লেগে থাকতে হয়? রীতি বিড়বিড় করতে করতে রক্তিম আর অদিতির সামনে এসে দাঁড়ালো। তারপর রক্তিমকে উদ্দেশ্য করে বলল, আমার মাথায় পড়া ঢুকছে না, আপনি যদি একটু বুঝিয়ে দিতেন। তোমার না শরীর ভালো না? যাও, এখন পড়তে হবে না, বিশ্রাম করো গিয়ে। এখন আমার শরীর যথেষ্ট ভালো আছে। আমি এখন ব্যস্ত আছি, দেখছো না? আহা রক্তিম, বুঝিয়ে দাও না। তুমি একা একা বিরক্ত হবে না? না, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে ভাবতে ভাবতে আমার সময় কেটে যাবে। রীতি তাদের কথা শুনে চোখ বড় বড় করে তাকিয়ে রইল, আর রক্তিম অদিতির কথাই হাসি ফেরত দিয়ে রীতির দিকে তাকিয়ে বলল, চলো। এরপর ছাদ থেকে নেমে রক্তিম রিধির রুমে ঢুকতেই রীতি দরজা বেঁধে তার সামনে এসে দাঁড়ালো। রক্তিম ভুরু কুঁচকে বলল, দরজা বেঁধে দিয়েছো কেন? অদিতি কি ভাববে? আপনারা যখন দরজা বেঁধে হাসাহাসি করেন তখন আমি কি ভাবতে পারি মাথায় থাকে না। তোমার ভাবাভাবি নিয়ে আমার কোনো আসে যায় না। আপনি আমাকে মিথ্যে বলেছেন কেন? আমি আবার কি মিথ্যে বলেছি? আপনি আমাকে ভালোবাসেন সেটা কেন বলেছিলেন? এসব বহু আগের কথা, আর মানুষের পছন্দ পাল্টাতেও পারে। ছি, আমি ভেবেছি আপনি অন্যদের মতো না, কিন্তু সুন্দর মেয়ে দেখে আপনিও গলে গেছেন। অদিতি আপু আমার চেয়ে সুন্দরী, তাই আপনার এখন আমাকে ভালো লাগছে না। যান, লাগবে না আপনার পড়া। আপনি যান, আমি চলে যাই, তাই না? চলে তো আর যাচ্ছ না, একেবারে বিয়ে হলেই মুক্ত হব। রীতি এবার খুব শব্দ করে কেঁদে উঠল। সে নিজেকে আর আটকাতে না পেরে রুম থেকে বেরিয়ে সোজা বাসা থেকে বেরিয়ে পড়ল। অদিতি রীতিকে চলে যেতে দেখে বলল, এই রক্তিম, তুমি এত খারাপ কেন? তুমি পিচ্চি মেয়েটাকে বকা দিয়েছো? ইস, গিয়ে দেখো কোথায় যাচ্ছে। অদিতির কথা শুনে রক্তিম রীতির পেছন পেছন বেরিয়ে পড়ল। এখন আর তার ভালো লাগছে না, হয়তো সে বেশি বলে ফেলেছে। রক্তিম বুঝতে পেরেছে রীতিও তাকে ভালোবেসে ফেলেছে। এখন শুধু রীতির রাগ ভাঙিয়ে তাকে সব খুলে বলবে রক্তিম। বলবে এতদিন যা করেছে তা শুধু রীতির সুপ্ত ভালোবাসাকে জাগিয়ে তোলার জন্য। রক্তিম সিদ্ধান্ত নিল আজই সে রীতিকে সব জানিয়ে দেবে। রীতির জন্য সে কতটা ভালোবাসা জমিয়ে রেখেছে তা জানিয়ে দেবে। রিধি গেটের বাইরে পা রাখার সাথে সাথে নবনী জুনায়েদের মুখোমুখি হলো। নবনী রিধিকে কাঁদতে দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে রিধি, তুই কাঁদছিস কেন? কিছু হয়নি মা। কিছু না হলে এভাবে কোথায় যাচ্ছিলি? রক্তিম কিছু বলেছে তোকে? কই না তো, রক্তিম আমাকে কিছু বলেনি। এমন সময় রক্তিম রিধির পেছনে এসে দাঁড়ালো। বাবা মাকে দেখে মনে মনে সে প্রচণ্ড ভয় পেয়ে গেল। রক্তিম বলল, তোমরা চলে এসেছো? হ্যাঁ, দেখছিস না? আর তুই রিধিকে কি বলেছিস? ও কাঁদছে কেন? তোমরা বাসায় চলো, এখানেই কি বিচার শুরু করবে নাকি? নবনী আর জুনায়েদ বাসে আসার পর রক্তিমকে আবার জেরা করতে লাগলেন। এবার অদিতি বলল, মা, তোমার রক্তিম না খুব খারাপ। সে রিধিকে বকেছে। আমি বলেছিলাম ওকে পড়াতে, কিন্তু আমাকে সময় দেওয়ার জন্য রিধিকে পড়াচ্ছে না। কিন্তু রিধিকে সাহায্য করা তো ওর দায়িত্ব, তাই না? নবনী ও জুনায়েদ রক্তিমের দিকে কড়া নজরে তাকিয়ে আছেন। এবার জুনায়েদ রাগী কণ্ঠে বললেন, তোর আর রিধিকে পড়াতে হবে না, আমি রিধির জন্য বাসায় স্যার রাখবো। বাবা, আমি রিধিকে পড়াতে পারবো।
আর মাত্র কয়েকটা দিন। না বাবা, লাগবে না। আমার তেমন কোনো সমস্যা নেই, আমি একা একাই পারবো। একটু সমস্যা ছিল, রক্তিম ভাইয়া বুঝিয়ে দিয়েছেন। রক্তিম অবাক হলো রিধির মুখে ভাইয়া ডাকটি শুনে। রিধি কখনো রক্তিমকে ভাইয়া বলে ডাকেনি, রক্তিম বলেই ডাকতো। বাবা মার সামনেও তাকে রক্তিমই বলতো। মাঝে মাঝে দুষ্টামি করে ভাইয়া ডেকেছিল, আর তাতে রক্তিম অনেক খেপে যেত। আসলে রক্তিমকে খেপানোর জন্যই রিধি ভাইয়া বলে ডাকতো, কারণ রিধি বুঝে গিয়েছিল রক্তিমকে ভাইয়া বলে সে খেপে যায়। কিন্তু আজ রিধির ভাইয়া শব্দে রক্তিমকে খেপানোর কোনো প্রকাশ ছিল না। এই শব্দ যেন রক্তিম আর রিধির মাঝে এক অদৃশ্য দেওয়াল সৃষ্টি করে দিয়েছে। রক্তিমের অপেক্ষার সময় যেন আরও বাড়িয়ে দিয়েছে। এক সপ্তাহ কেটে গেল, রক্তিম এখনও রিধির সাথে কথা বলার সুযোগ পায়নি, কারণ রিধি রক্তিমকে আর সেই সুযোগ দেয়নি। সে বেশিরভাগ সময় রুম বন্ধ করেই বসে থাকে। অন্যদিকে নবনী জুনায়েদ ভাবছে রিধি হয়তো পড়াশোনার চাপে আছে, তাই সারাদিন রুম বন্ধ করে পড়াশোনা করছে। কিন্তু কে জানতো দুটি চোখ অনবরত বিরহের আগুনে দগ্ধ হচ্ছে। রিধি রক্তিমকে ভালোবেসে ফেলেছে, আর তাই রক্তিমকে নিজের থেকে আলাদা করে নেওয়ার যন্ত্রণা তাকে রাত দিন কাঁদাচ্ছে। ভালোবাসা এত যন্ত্রণাদায়ক এটা আগে জানলে রিধি তার চোখ বন্ধ করে রাখত। যে চোখ এখন রোজ রক্তিমকে খুঁজে মনটা আটকে রাখত, যে মন শুধু রক্তিমের অপেক্ষায় থাকে, আবেগ অনুভূতিগুলো পুড়িয়ে ফেলত, যা শুধু রক্তিমকে নিয়ে স্বপ্ন দেখায়। অন্যদিকে দিনে রিধির সাথে কথা বলার সুযোগ না পেলে রক্তিমের রাতটিকেই বেছে নেয়, আর সারাদিন অদিতি তার পেছনে পড়ে থাকে। সে অফিসে গেলেই যেন অদিতির কাছ থেকে রক্ষা পায়। এখন প্রতি রাতে সবাই ঘুমানোর পর রক্তিম রিধির রুমের দরজার সামনে এসে দাঁড়িয়ে রিধিকে ডাকে, কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ আসে না। দুটি অস্তিত্ব দরজার এপার ওপার দাঁড়িয়ে থাকে। এখন আর এই অনুভূতি প্রকাশের ভাষা নেই, কারণ একটা বড় দৃঢ় দেওয়াল দুটি মনের মাঝে দাঁড়িয়ে আছে, যেখান থেকে শুধুমাত্র হতাশা নির্বাক ঢেউ বেরিয়ে আসে। রক্তিম এখন নিজেকেই অপরাধী ভাবছে। তার ধরিয়ে দেওয়া আগুনে সে নিজেও দগ্ধ হচ্ছে, রিধিকেও দগ্ধ করছে, আর ভাগ্য সেই আগুন নেভানোর সুযোগ দিচ্ছে না। আরও কয়েকদিন কেটে গেল, শুরু হয়ে গেল রিধিদের ভর্তি পরীক্ষা। ভাগ্য তাদের ইচ্ছে অপূর্ণ রাখেনি। রিধি চট্টগ্রামের নামকরা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে ভর্তির সুযোগ পেয়ে যায়। দিয়ারও একই বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন বিভাগে নাম আসে। দুই বান্ধবী এখন খুবই খুশি, কারণ তাদের আর আলাদাভাবে যাওয়ার ভয় নেই। আর সেই খুশিতে তারা নিজেদের পরিবারের কাছে আবদার রেখেছে। ছোটবেলা থেকেই তারা একই স্কুল একই কলেজে পড়াশোনা করেছে, আর এখন একই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ হলো। তাই তাদের ইচ্ছা অনুযায়ী তাদের প্রিয় জায়গায় ঘুরতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হলো। রিধির ইচ্ছে ছিল সিলেট যাওয়ার, আর দেয়ার কক্সবাজার আর সেন্ট মার্টিন। প্রথমে তারা সিলেটে যাবে, তারপর কক্সবাজার ও সেন্ট মার্টিন। কিন্তু সেই সময় রক্তিমদের কোম্পানিতে কাজের চাপ বেশি থাকায় রক্তিম তাদের সাথে পারল না। তাই রিধির সাথে শুধু নবনী আর অদিতি এলো, আর দিয়ার সাথে দিব্য, ঈশা, রোহান আর ইপ্তি। তার সিলেটে 5 দিন ছিল, আর এই 5 দিন রিধি ইচ্ছে মতো মজা করেছে, কারণ একটাই রক্তিমকে ভুলে থাকার একমাত্র উপায়। অন্যদিকে এই 5 দিন রিধিকে ছাড়া রক্তিমের সব কিছুই অসহ্য লাগতো শুরু করেছে। হুট করেই তার মেজাজ খিটখিটে হয়ে যায়, আর সব রাগ সে অফিসের কর্মচারীদের উপর ছাড়ে। তবে জুনায়েদ হুসাইন ছেলেকে ভালো মতোই লক্ষ্য করেছিলেন। এভাবে হঠাৎ রাত জাগা, রিধির রুমে গিয়ে বসে থাকা, এসব এই কয়েকদিনে জুনায়েদ হুসাইন খেয়াল করেছেন। কিন্তু তার মাথায় আসছে না রক্তিম কেন এমন করছে, কারণ রিধিকে নিয়ে রক্তিমের অন্য ধরনের অনুভূতি থাকতে পারে, এটা তিনি কল্পনাও করেননি। আর রক্তিম এখন ভালোই বুঝতে পেরেছে রিধি এখন তার জন্য এক প্রকার অক্সিজেন। সে এক মুহূর্ত রিধিকে ছাড়া থাকতে পারবে না। রোহানের সিলেটে আসার বিন্দু মাত্র ইচ্ছে ছিল না, আর তার কারণ হলো দিব্য ও ঈশা। রোহান জানে সে দিব্য আর ঈশাকে একসাথে দেখে কষ্ট পাবে, কিন্তু তবুও দিয়া জোর করেছিল তাই এসেছে।
এত বছর পর ছোট বোনের আবদার পূরণ করার সুযোগ পেয়েছে। শুধুমাত্র তার মিথ্যা অনুভূতির জন্য তা মাটি করে দিতে পারবে না। রাতে দীপ আর ঈশা পাশাপাশি একটি দোলনায় বসে গল্প করছিল, আর তাদের একসাথে দেখি রোহানের দম বন্ধ লাগছিল। রোহান আবার হোটেলে ফিরে আসার সময় রিধির সাথে তার দেখা হয়ে গেল। রিধির গিটার বাজানোর খুব শখ। দিয়ার কাছে শুনেছে রোহান ভালো গিটার বাজাতে পারে, তাই সে এই সুযোগটা হারিয়ে ফেলতে চায় না। সে রোহানকে দেখে বলল, হাই রোহান ভাইয়া, দিয়া বলেছে আপনি খুব ভালো গিটার বাজাতে পারেন। রোহান উত্তরে মুচকি হাসি দিল। রিধি বলল, ভাইয়া আমারও গিটার বাজানোর খুব ইচ্ছে, আমাকে শেখাবেন প্লিজ? প্লিজ না করবেন না, আমি আপনার লক্ষ্মী বোনের একমাত্র বেস্ট ফ্রেন্ড।